দেখো আমাদের চতুর্থ নম্বর প্রবলেম, এ ও বি দুটি বিশুদ্ধ তরলকে মিশ্রিত করে আদর্শ দ্রবণ প্রস্তুত করা হলো। ঠিক আছে, নির্দিষ্ট উষ্ণতায় 3 মোল এ ও 1 মোল বি মিশ্রিত করে উৎপন্ন দ্রবণের বাষ্পচাপ হয় 550 mmHg। সম উষ্ণতায় 4 মোল এ ও 1 মোল বি মিশ্রিত করলে উৎপন্ন দ্রবণের বাষ্পচাপ 560 mmHg হয়। তাহলে ওই উষ্ণতায় বিশুদ্ধ এ ও বি এর দ্রবণের বাষ্পচাপ কত? বেশ, এখন কেমিস্ট্রির একটা সাধারণ নিয়ম আছে, এক তো ওই ডাটাগুলো পরপর লিখে ফেলো। ঠিক আছে, ওখান থেকে কিছু না কিছু তুমি ম্যানেজ করে কাজ করে নেবে, তোমার আইডিয়া ক্রিয়েট হয়ে যাবে। অথবা কেমিস্ট্রির আর একটা নিয়ম আছে, প্রথম লাইনটা পড়বো, তারপরে বুঝতে পারলে সেকেন্ড লাইনে যাব, সেইটুকুর কাজ যদি হয়ে যায়। ঠিক আছে, তো আমরা এই ক্ষেত্রে সেকেন্ড নিয়মটা অ্যাপ্লাই করবো, আর ডাটা এন্ট্রি তো আমরা করবোই। তার আগে জিনিসটা একটু বুঝে নিই, একটু ডায়াগ্রামেটিক তোমাকে আমি জিনিসটা বুঝিয়ে দিই। দেখো বলেছে এ ও বি দুটি বিশুদ্ধ তরলকে মিশ্রিত করে আদর্শ দ্রবণ প্রস্তুত করা হচ্ছে। ঠিক আছে, আমার তাতে কোনো সমস্যা নেই। বেশ, নির্দিষ্ট উষ্ণতায় 3 মোল এ ও 1 মোল বি মিশ্রিত করেছে, ধরে নিলাম T°C তোমার টেম্পারেচার আছে, কোনো চাপের কিছু নেই। বেশ, একটা বিকার নিয়েছি, সেই বিকারে আমি তোমার এ আর বি মিশিয়ে দিয়েছি। তাহলে এখানে এ আছে, এখানে বিও আছে। বেশ, এখন এ কত মোল আছে? এ আছে তোমার N1 আছে 3 মোল। দেখো ভালো করে বুঝো, এটা কিন্তু এক্স নয়, মোল ভগ্নাংশ নয়, ডাইরেক্ট মোল বলেছে, তাহলে আমার এন, তাই না, N1। একে যে বেশি পরিমাণে আছে তাকে আমরা দ্রাবক ধরছি, আর যে কম পরিমাণ আছে তাকে আমরা দ্রাব ধরছি। ঠিক আছে, বেশ, তাহলে এ হচ্ছে N1 3 মোল আছে, আর এর ক্ষেত্রে বি হচ্ছে N2 আমার 1 মোল আছে। ঠিক আছে, মিশ্রিত করলে দ্রবণের বাষ্পচাপ হয় 550 mmHg। বেশ, এই দুটোকে মিশিয়ে দিয়েছি, তো দ্রবণের বাষ্পচাপ হয় 550 mmHg। ঠিক আছে, সম উষ্ণতায় 4 মোল এ ও 1 মোল বি মিশিয়েছে, মানে আরেকটা কেস, আরেকবার মিশ্রণটাকে করেছে, মিশিয়েছে। উষ্ণতা সেম আছে, T°C আছে, তাহলে এখানে এ মিশিয়েছে, এখানে বি মিশিয়েছে। তখন কি করেছে? এ 4 মোল এ নিয়েছে, তাহলে N1 সমান হচ্ছে এখানে 4 মোল, আর বি কত নিয়েছে? 1 মোল, তাহলে N2B হচ্ছে 1 মোল। তখন দ্রবণের বাষ্পচাপ কত হয়েছে? বলছে উৎপন্ন দ্রবণের বাষ্পচাপ 560 mmHg, তাহলে হচ্ছে 560 mmHg। ঠিক আছে, ওই উষ্ণতায় বিশুদ্ধ দ্রবণের অর্থাৎ বিশুদ্ধ এ ও বি এর বাষ্পচাপ কত সেটা তোমাকে বার করতে হবে। ঠিক আছে, তাহলে এই ডাটাগুলো আমাকে দিয়েছে, আমি লিখে নিয়েছি। এখন আমি বুঝতে পারছি যে আমাকে দ্রবণের বাষ্পচাপ দিয়ে দিয়েছে, আমাকে এ ও বি বিশুদ্ধ দ্রাবকের বা দ্রাব্যের বাষ্পচাপ আমাকে পেতে হবে। ঠিক আছে, তাহলে অঙ্কটা নিশ্চয়ই দুটো হবে, কারণ দুটো বিকার আছে না, দুটো বিকার আছে। বেশ, তাহলে আমরা দ্রবণের বাষ্পচাপ সংক্রান্ত কি জানি বলো? পি সমান কত? P1 প্লাস P2, যখন দুজনারই বাষ্পচাপ মেজারমেন্টটা করবো রাউল্টের সূত্র অনুসারে। এবং পরের লাইনে নিশ্চয়ই তোমার বলতে আর বাধা নেই, পি সমান কি x1 P10 প্লাস কি x2 P20, অবশ্যই, তাই না? বেশ, এখন নেক্সট লাইনে তুমি আবার বলবে দাদা মোল ভগ্নাংশ তো নাই, মোল আছে, তাহলে এনে কনভার্ট করে দাও। x1 মানে কত হবে? N1 প্লাস N2 ইন্টু P10 প্লাস x2 মান N2 বাই N1 প্লাস N2 P20। দেখো মনে থাকে জানো, x1 হচ্ছে কি দ্রাবকের মোল ভগ্নাংশ, তাই না? যদি 1 থাকে তাহলে কি প্রথমে এই যে ওপরে সেটা দ্রাবকের মোল ভগ্নাংশ বসাতে হবে, মানে মোল বসাতে হবে, তারপরে কি দুটো মোলের যোগফল। আর যদি x2 থাকে তার মানে কি দ্রাব্যের মোল ভগ্নাংশ কথা বলেছে, তাহলে দ্রাব্যের মোল ওপরে হবে বাই কি দ্রাবক এবং দ্রাব্যের মোল দুটোর যোগফলের নিচে। এটা তো আমরা জানি, তাই না? বেশ, সূত্রটা না জানলে তোমাকে যেন খেয়াল থাকে অবশ্যই। x2 বললে অর্থাৎ দ্রাব বললে দ্রাব্যের মোল হবে, আর x1 দ্রাবক হলে দ্রাবকের মোল হবে। ঠিক আছে, N1। বেশ, এবারে বসিয়ে দাও মান কটা, তাহলে N1 এর মান কত বলো? N1 এর মান 3, আর N1 প্লাস N2, তাহলে 3 আর 1 যোগ করলে বলো N1 প্লাস N2 করলে কত? 3 আর 1 যোগ করলে 4, তাহলে 4 P10 প্লাস এখানে বলো N2 কত? 1, আর 3 আর 1 4 P20, আর পি সমান, এখন পি তো দিয়ে দিয়েছে 550 দ্রবণের বাষ্পচাপ, তাহলে 550 সমান 3/4 P10 প্লাস 1/4 P20। কোনো অসুবিধা নেই, এই লাইনটা এখানে করছি দেখো। তাহলে এটা যদি আমি এলসিএম করে দিই বলো কত হবে? না 3P10 প্লাস P20, কারণ এটা 1 হয়ে যাবে, আর 4টা এদের নিচে লসাগু হলো, সেটা ওইদিকে গিয়ে গুণ হয়ে গেল, তাহলে 4 × 550, তাই না? বেশ, তাহলে পরের লাইনটা বলো কি হবে? অর 3P10
প্লাস P20 সমান হচ্ছে 4 5 20 শূন্য, হাতে থাকে 2, 4 5 20 21 22 22। তাহলে দেখো এই জিনিসটা আমার তৈরি হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পেরেছি। এই লাইন কটা একটু মুছে দিই, না বুঝতে পারো, প্রবলেম নেই। ঠিক আছে, বেশ। এবারে দ্বিতীয় ক্ষেত্রে দেখো কি বলেছে। দ্বিতীয় ক্ষেত্রে কেস স্টাডিটা করি। তো এইটুকু জায়গার মধ্যে হবে কি, লাইনটা মুছিয়ে দাও। দেখো পি সমান কত, P1 প্লাস P2 এর ক্ষেত্রেও সেম। তাহলে অর পি সমান হচ্ছে x1 P10 প্লাস x2 P20। সূত্রগুলো আর আমি ডিটেলসে যাচ্ছি না, এগুলো আমরা কি আগে ডিটেলসে বুঝিয়ে দিয়েছি তোমাকে, তাই না? ছবি একদম ক্লিয়ার তোমার মাথায়। তাহলে পি সমান x1 এর মান কত, n1 বাই n1 প্লাস n2 P10 প্লাস n2 বাই n1 প্লাস n2 P20। ঠিক আছে, বেশ। আর পি এর মান কত বলো, 560। n1 এর মান হচ্ছে 4, আর n1 প্লাস n2 4 আর একে যোগ করলে বলো 5। P10 প্লাস এটার মান কত 1, আর এটার মান কত 5 P20। ঠিক আছে, বেশ। এবার পরের লাইনে ক্যালকুলেট করলে বলো কত আসবে। 5 লস হলো, ওইদিকে 5 গুণ হবে নিশ্চয়ই। তাহলে 4 P10 প্লাস 1 P20, 1 লেখার দরকার নেই, ওইদিকে গিয়ে 5 গণিত 600, এই 560। ঠিক আছে, বুঝতে পেরেছি। পরের লাইনে নিশ্চয়ই তোমার এটা লিখবে তুমি, 4 P10 প্লাস কত P20 সমান হচ্ছে 5 6 30 শূন্য, হাতে থাকে 3, 5 5 25 26 27 28। তাহলে এইটা হলো আমার এইটা। তাহলে বুঝতে পারলে এই বিকার থেকে আমার ফর্মুলা এলো এটা, মানে কষাকষি করে অঙ্ক কষা পারবো। আর এই বিকার থেকে ফর্মুলা এলো আমার, মানে ফর্মুলা বলছি মানে ম্যাথামেটিক্যাল করে সব কিছু ক্যালকুলেশন করে এটা এলো এটা। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছো এটা আমার 1 নাম্বার ইকুয়েশন, আর এটা আমার কি 2 নাম্বার ইকুয়েশন। তাহলে বলো অপনয়ন পদ্ধতিতে এই যে তোমার এক্স আর ওয়াই কনস্ট্যান্ট টার্ম, এক্স আর ওয়াই কনস্ট্যান্ট টার্ম, তাহলে অপনয়ন পদ্ধতিতে এই দুটো ইকুয়েশনকে সলভ করে তুমি P1 আর P2 ভ্যালু বার করতে পারবে না? অবশ্যই পারবে, তাই না? বেশ। ওকে, তো আমি এখান থেকে একটা কাজ করছি, P2 ভ্যালুটা বার করে নিচ্ছি। P2 ভ্যালু কত হলো বলো, 2800 মাইনাস কত 4 P10, অবশ্যই এখানে বসিয়ে দিই। তাহলে 3 P10, P2 ভ্যালু হচ্ছে কত 2800 মাইনাস 4 P10 সমান হচ্ছে 2200। তাহলে 2 নাম্বার থেকে P2 মান বসিয়ে বার করে তাহলে কত 3 P1 মাইনাস 4 P1, তাহলে মাইনাস কত P10 আর 2200 মাইনাস কত 2800, তাহলে হচ্ছে কত মাইনাস 600। তাহলে মাইনাস P10 আর দিয়ে মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে P10 সমান হচ্ছে তোমার 600, বেরিয়ে গেল। বেশ, তাহলে P20 সমান কত বলো না 2800 মাইনাস 4 ইন্টু 600, তাহলে P1 এর জন্য মানটা বসিয়ে দিলাম। তাহলে এটা কত হচ্ছে 4 24, তাহলে 2800 মাইনাস 2400, তাহলে কত 400 mmHg, 600 mmHg হয়ে গেল। দেখলে কত ইজি, বুঝতে পেরেছি। চলো পরেরটা করি। কি বলেছে, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ বেঞ্জিনের বাষ্পচাপ 639.7 mmHg। ওই উষ্ণতায় একটি অনুদ্বায়ী দ্রাবকে বেঞ্জিনে দ্রবীভূত করা হলো। দ্রবণটির বাষ্পচাপ 631.9 mmHg হলে উক্ত দ্রবণের মোলালিটি কত? দেখো এরকম একটা অঙ্ক আমরা আগে করলাম, তোমার মনে হতে পারে, কিন্তু এই অঙ্কটা তার থেকে একটু ডিফারেন্ট। হ্যাঁ, এটা অবশ্যই আপেক্ষিক চাপের বাষ্প অবনমন সংক্রান্ত সূত্রের সাহায্যেই হবে। তুমি বুঝতে পেরেছো যে বিশুদ্ধ বেঞ্জিনের বাষ্পচাপ তোমাকে দিয়ে দিয়েছে, এবং ওই বেঞ্জিনে যখন একটা অনুদ্বায়ী দ্রাব দ্রবীভূত করেছি, সেই দ্রাবের জন্য বাষ্পচাপ দেখো 639 থেকে কমে কত 631.9 হয়ে গেছে, তাপমাত্রা সেমই আছে। তাহলে বাষ্পচাপের এখানে দেখতে পেয়েছি কি অবনমন ঘটেছে, তাহলে রাউল্টের সূত্র এখানে প্রযোজ্য হবে। বেশ, এখন আমরা জানি কি আমাদের ডাটাগুলো এন্ট্রি করে নিতে হবে। তাহলে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তুমি জানো P1 অবশ্যই বিশুদ্ধ বেঞ্জিনের বাষ্পচাপ, তাহলে সেটা হচ্ছে 639.7 mmHg। ঠিক আছে, দ্রবণের ক্ষেত্রে P তার মান হচ্ছে 631.9 mmHg।
এখন মোলালিটি চেয়েছে, তাহলে মোলালিটি মানে আমরা জানি কি মোল পার কেজি, অর্থাৎ 1 কেজি দ্রাবকে কত মোল দ্রাব দ্রবীভূত আছে। এখন মোল পেতে গেলে আমরা জানি যে অনুদ্বায়ী দ্রাবের কথা বলেছে তার সংকেত জানতে হবে, তবেই তো আমরা তার ফর্মুলা ওয়েট বার করব এবং W2 হয়তো আমরা ক্যালকুলেশন করে বার করলাম, দিয়ে আমরা তার মোল বার করতে পারবো। জানি তো মোল মানে কি বলো, ওজন বাই এম। এবারে দ্রাবের ক্ষেত্রে যদি দ্রাব হয় তাহলে অবশ্যই কি এটা W2 বসাবো আমরা, আর যে অনুদ্বায়ী দ্রাব দিয়েছে তার ক্ষেত্রে আমরা M2 মানটা বসাবো। কিন্তু এখানে অসুবিধাটা কোথায় বলো তো, এই অনুদ্বায়ী দ্রাব যেটা দিয়েছে না সেটা তোমাকে কি বটে সেটা বলেই দেয়নি। বুঝতে পেরেছো তো? আর আমরা জানি যে মোলালিটি বের করতে হলে আমাদেরকে করতে হবে কি মোল পার কেজি, অর্থাৎ 1 কেজি দ্রাবকে কত মোল দ্রাব দ্রবীভূত আছে। তাহলে আবার মোল পেতে গেলে আমাকে এটা জানতে হবে, W2 না হয় আমি ক্যালকুলেশন করে বার করব, কিন্তু M2 কী করে পাবো? আমাকে তো দ্রাবের সম্পর্কে কোনো আইডিয়া দেয়নি যে এখানে দ্রাবটা কি দ্রাব, টলুইন না জল না অন্য কোনো সাবস্টেন্স, কিচ্ছু বলে দেয়নি। তাহলে আমি অঙ্কটা করব কি করে? এখন তোমাকে আমি একটা জিনিস যেটা বলছি সেটা দেখো তোমার মনে আছে কিনা। দেখো মোলালিটি মানে ছোট হাতের এম লিখলাম, হ্যাঁ মোল নয় কিন্তু মোলালিটি। কোনো দ্রবণের মোলালিটি মানে আমরা এই ফর্মুলাটা জানি তো? যদি না জানি অবশ্যই তুমি জেনে নাও, ঠিক আছে? কি সেটা? কি সেটা না W2 ইন্টু 1000 বাই W1 ইন্টু M2। কি বললাম? W2 ইন্টু 1000 বাই W1 ইন্টু M2। এখন W2 মানে কি? দ্রাব্যের পরিমাণ, W1 মানে হচ্ছে দ্রাবকের পরিমাণ, আর M2 মানে হচ্ছে দ্রাব্যের আণবিক গুরুত্ব ইন্টু 1000। এটাই হচ্ছে তোমার কোনো একটা দ্রবণের মোলালিটির সংকেত বা ফর্মুলা। এইটি ছাড়া কিন্তু তুমি এই অঙ্কটা, এই ফর্মুলাটি ছাড়া যদি তুমি এই অঙ্কটা করতে যাও তাহলে তোমার একটু অসুবিধায় পড়বে। তুমি এতক্ষণ পর্যন্ত মোলালিটি বের করার ক্ষেত্রে আমাদের অসুবিধা হচ্ছিল না, তোমাকে আমি কারণটাও বললাম, কারণ এখানে দ্রাবটা সম্পর্কে আমাকে কোনো কি আইডিয়াই দেয়নি। তাহলে এখন এই ফর্মুলাটার সাহায্যে আমরা দেখো কিভাবে করছি অঙ্কটা। খুবই ইজি, তুমি যে প্রসেসগুলো আগে জেনে এসছো সেটা ধরেই হবে, কোনো কিছু তার নিয়মের পার্থক্য ঘটবে না। শুধুমাত্র এই জিনিসটা কিভাবে অ্যাপ্লাই হয়ে মোলালিটি তোমার বের করছে সলিউশনে সেটা খালি একবার দেখে নাও। তাহলে দেখো, তাহলে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র থেকে আমরা পাই বলে তোমরা এখানে লিখবে, আমি আর লিখছি না। তাহলে P10 মাইনাস P বাই P10 সমান হচ্ছে x2। অবশ্যই তোমরা সবাই এটা বলে দেবে। পরের স্টেপে নিশ্চয়ই বলবে P10 মান কত? 639.7 মাইনাস 631.9 বাই 639.7 সমান হচ্ছে x2। বেশ, তাহলে এটা ক্যালকুলেশন করলে তোমার আসবে 0.0122 x2। ঠিক আছে, এখন x2 মানে আমরা জানি কি বলো, 0.122 সমান n2 বাই n1 প্লাস n2। এখন n2 দিয়ে ওপর নিচে ভাগ করে দেবো, তাহলে 1 বাই n1 বাই n2 প্লাস 1। ঠিক আছে, এবারে আমরা যদি ওপর নিচে করি তাহলে n1 বাই n2 প্লাস 1 বাই 1 বাই 0.122। কোনাকুনি করলাম গো, বুঝতে পেরেছো তো? অবশ্যই পেরেছো, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই যে। ঠিক আছে, নেক্সট এই ওয়ানটা ওইদিকে নিয়ে যাব, তাহলে n1 বাই n2 সমান হচ্ছে 0.122 মাইনাস, ও এখানে একটা জিরো ছিল বুঝলে, যেটা আমরা মিস করে ফেলেছি, 0.122 মাইনাস 1। ঠিক আছে, এখন অর n1 বাই n2 সমান এটা আসবে তোমার 81.013। ঠিক আছে, আর n1 বাই n2 এটার ক্ষেত্রে তুমি নিশ্চয়ই জানো w1 বাই m1 w2 বাই m2 সমান হচ্ছে 81.013। और w1
ফ্র্যাকশনের ভাগ এসছে, বুঝতে পারছো, ওপরটা ফিক্স নিচেরটা উল্টে গুণ হবে। তাহলে m2 বাই w2 ইন্টু m1 81.013। এখন তুমি দেখতে পাচ্ছ কি মোলালিটির এই ফর্মুলাতে W1 আর M2 নিচে আছে, W2 উপরে আছে, বাট আমার এই জায়গাটায় কি দেখতে পাচ্ছ যে এটা ঠিক তার অপোজিট এসছে। আমি অ্যাকচুয়ালি এটাকে এটাতে কনভার্ট করতে চাইছি, সেটা মানে আমি মোলালিটি লিখতে পারবো, কারণ আমার এখানে M2 আমি জানি না, W1ও জানি না, তাই না, মানে W2ও জানি না, অর্থাৎ দ্রাব সম্পর্কে কোনো আইডিয়াই নেই আমার যে কী মিশিয়েছে না মিশিয়েছে, ওই জন্য আমরা এই ফর্মুলা ধরে করছি। ঠিক আছে, তাহলে এটাকেও উল্টে দিলাম, W2 ইন্টু M1 বাই মানে W2 ইন্টু M1 গণিত W1 গণিত M2 সমান 1/81.013। ঠিক আছে, এখন W2 ইন্টু M1 মানে কি বলো তো? M1 মানে হচ্ছে তোমার দ্রাবকের আণবিক ভর। তো দ্রাবক আমার এখানে কি আছে? বেনজিন আছে, বেনজিন আছে। তো বেনজিন মানে তুমি নিশ্চয়ই জানো C6H6, তাহলে 6 ইন্টু 12 প্লাস কি 6 ইন্টু 1, আণবিক ভর বার করা আমরা শিখেছি, তাহলে এটা 78 হবে। তাহলে এটা 78/W1 গণিত M2, তাহলে এটা 1/81.013 और W2/W1 ইন্টু M2 1/81.013। ঠিক আছে, এখন দেখতে পাচ্ছ নিশ্চয় অর দিয়ে তুমি দেখো এইটার এইটা অনেকটা সিমিলার চলে আসছে, এই ফর্মুলাটা এই ফর্মুলাটা, শুধু কি একটা হাজারের ডিফারেন্স আছে। তাহলে তুমি W2 ইন্টু 1000 করে দাও, W1 ইন্টু M2, আর এইদিকেও তুমি 1000 করে দাও, 1000 বাই, আচ্ছা এখানে 78টা হবে, দেখছো খালি সিলি মিস্টেক করছি, ভুলে যাচ্ছি খালি, 01 তৈরি গণিত 78। ঠিক আছে, বেশ, এটা ক্যালকুলেশন করলে এটা তো তোমার দেখো এখন সেম হয়ে গেছে, তাহলে এটাই আমার মোলালিটি। তাহলে অর মোলালিটি সমান 0.15825, 0.15825, এটা ক্যালকুলেট করবে তাহলেই পেয়ে যাবে। তাহলে পুরো অঙ্কটা তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো, আশা করি কোনো প্রবলেম নেই তোমার। ঠিক আছে, তো চল পরের অঙ্কটা করি। দেখো এখন এই প্রশ্নটা বুঝলে খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। বলেছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ বেনজিন ও বিশুদ্ধ টলুইনের বাষ্পচাপ যথাক্রমে 75 এবং 22 mmHg, 64.4 গ্রাম টলুইনের সঙ্গে 23.4 গ্রাম বেনজিন মিশ্রিত করে একটি দ্রবণ প্রস্তুত করা হলো। যদি উৎপন্ন দ্রবণটি আদর্শ দ্রবণের মতো আচরণ করে তবে উক্ত দ্রবণের বাষ্পে বেনজিন ও টলুইনের মোল ভগ্নাংশ নির্ণয় করো। এখন প্রশ্নটা যেটা বলেছে সেটা দেখো, তোমাকে আমি ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি। ধরো এই একটা সিলিন্ডার আছে বা পাত্র, এই একটা পাত্র আছে, এখন এই পাত্রে আমি বেনজিন আর টলুইন মিশিয়ে দিয়েছি। ঠিক আছে, বেনজিন আর টলুইন, আর পাত্রটাকে ওপর থেকে আমরা বদ্ধ করে দিয়েছি। ঠিক আছে, বেশ, এখন তুমি নিশ্চয়ই জানো যে বেনজিন যেটি এবং টলুইন এরা দুজনাই কি উদ্বায়ী, তার মানে এরা দুজনাই তোমার এই দ্রবণ থেকে নিশ্চয়ই কি ভেপার ফেজে প্রতিটার পার্টিকেলই যাবে, টলুইনের পার্টিকেলও ভেপার ফেজে যাবে, আবার বেনজিনের পার্টিকেলও ভেপার ফেজে যাবে অণুগুলো, হ্যাঁ কি না, এবং একটা অবস্থায় সাম্যাবস্থায় আসবে। তাহলে এইখানে যে বাষ্পটা তৈরি হলো, ঠিক আছে, এখন এই যে বাষ্পটা তৈরি হলো, এই বাষ্পে তোমার বেনজিনেরও কণা আছে আবার টলুইনেরও কণা আছে। তো তোমাকে বলেছে কি এই যে দ্রবণটা দেখছো, এই দ্রবণে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, মানে টেম্পারেচার বলে দিয়েছে যে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে, ঠিক আছে, এই দ্রবণের দুজনের বাষ্পচাপ বলে দিয়েছে বিশুদ্ধ অবস্থায় বেনজিনের বাষ্পচাপ আর বিশুদ্ধ অবস্থায় টলুইনের বাষ্পচাপ, এই বাষ্পে তাদের মোল ভগ্নাংশ কত। ঠিক আছে, বুঝতে পেরেছি এখন প্রশ্নটা, বেশ। তো চলো এরপর আমরা ডাটাগুলো লিখে নিই।
তাহলে দেখো বেঞ্জিনের ক্ষেত্রে, আর এদিকে লিখলাম টলুইনের ক্ষেত্রে বেঞ্জিনের সংকেত আমরা জানি কত, C6H6, বা তুমি স্ট্রাকচার ভাবেও করতে পারো এটা। আর টলুইনের সংকেত আমরা জানি, বলো, C6H5CH3, অর্থাৎ এটা। বেশ, এখন এই স্ট্রাকচারগুলো জানা কি খুব দরকার? না জানলেও এই সংকেতটা আমাদের জানা খুব দরকার, কারণ আমাদের তোমার আণবিক গুরুত্বটা বের করতে হবে। আচ্ছা দেখো এখন কি কি ডাটা দিয়েছে, বলেছে বিশুদ্ধ বেঞ্জিনে এর বাষ্পচাপ 75। তাহলে বিশুদ্ধ বেঞ্জিন মানে আমি এটাকে P10 লিখলাম, 75 mmHg। বেশ, টলুইনের ক্ষেত্রে বলেছে 22 mmHg, তাহলে এর ক্ষেত্রে P20 করলাম, P20 সমান হচ্ছে 22 mmHg। এখন বলেছে 64.4 গ্রাম টলুইন আছে। তাহলে দেখো টলুইন এখানে কত পরিমাণে আছে, তাহলে W2 করলাম, টলুইন হচ্ছে 64.4 গ্রাম, 4 গ্রাম। ঠিক আছে, এখন এর W1 সমান কত বলো, 23.4 গ্রাম। এখন তোমাকে আমি বলেছিলাম যেটা পরিমাণে বেশি থাকবে সেটাকে W1 ধরতে, আর যেটা পরিমাণে কম থাকবে সেটাকে W2 ধরতে। তাহলে তুমি দেখতে পাচ্ছ টলুইন এখানে বেশি পরিমাণে আছে, হ্যাঁ কি না, বেঞ্জিন এখানে কম পরিমাণে আছে। তাহলে আমি এখানে বেঞ্জিনটা নিশ্চয়ই কি আমার দ্রাব, আমি ধরে নিলাম যে আমার এখানে বেঞ্জিনটা হচ্ছে কি দ্রাব, আর টলুইন যেহেতু বেশি পরিমাণে আছে সেটা হচ্ছে দ্রাবক। তুমি এমন, এখনও বলছি, এমন নয় যে একে তোমার দ্রাব একে দ্রাবকই ধরতে হবে, তুমি এইভাবেও করতে পারো, বাট আমি একটা ফরমেশন তোমাদেরকে শিখিয়ে এসেছি তাই সেম প্যাটার্ন বজায় রাখছি। তো আমি এটা 2 করে দিচ্ছি এইগুলো সব, যেহেতু দ্রাব হয়ে গেছে, আর এইগুলো আমি 1 করে দিলাম। ঠিক আছে, যেহেতু ও দ্রাবকের আন্ডারে পড়ে গেছে। বেশ, এখন আর কি কোনো ডাটা আমাকে দিয়ে দিয়েছে? না, আর কোনো ডাটা আমাকে দিয়ে দেয়নি। আর আমি একটা ডাটা স্ট্রাকচার থেকে জানি যে M2, আর এখানে বেরোবে আমার M1। তাহলে M2 মানে কত হবে বলো, না 6টা কার্বনের জন্য 12 12 করে 6, আর হাইড্রোজেনের ক্ষেত্রে 1 করে তোমার 6টা আছে, তাহলে এটা হবে তোমার 6 12 72, আর 6 78। বেশ, এর M1 না 78, তো এখানে ধরো টলুইনের ক্ষেত্রে তুমি করবে কত, 12 × 6 প্লাস 5 × 1 প্লাস 12 প্লাস 3 × 1, তাহলে এটা তুমি ক্যালকুলেট করবে, দেখবে আসবে এটা 92। বেশ, তাহলে বেরিয়ে গেছে আমাদের এই ডাটা গোটা। এখন রাউল্টের সূত্র অনুসারে আমরা জানি কি বলতো, দাঁড়াও, দ্রবণের বাষ্পচাপ বলো P সমান কত, P1 প্লাস P2, এবং পরের লাইনে তুমি নিশ্চয়ই লিখে দেবে x1 P10 প্লাস x2 P20 অবশ্যই। ঠিক আছে, এবার আমাকে কি বার করতে হবে, x1 আর x2 বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা চলো বার করি। না x1 মানে তুমি নিশ্চয়ই জানো যে N2/N1 প্লাস N2, এখানে 1 থাকা মানে এখানে 1 দিতে হবে, N1/N1 প্লাস N2। এবার N1 দিয়ে যদি ভাগ করো তাহলে 1/1 প্লাস N2/N1। এখন 1/1 প্লাস N2-র মান বলো কত হবে, W2 M1/W1 M2। আমি একবারে করে দিলাম, নিশ্চয়ই মোল সম্পর্কে আর তোমাকে বলতে হবে না, তাদের ওজন আর আণবিক গুরুত্ব দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, বেশ, তো এখন এই ডাটাগুলো যদি সম্পূর্ণ আমি বসিয়ে দিই, তাহলে 1 প্লাস W2 এর মান বলো কত, না W2 হচ্ছে তোমার 23.4, M1 এর মান হচ্ছে কত তোমার 92। ঠিক আছে, তাহলে 92/W1 এর মান কত, W1 এর মান হচ্ছে তোমার 64.4, আর M2 এর মান কত, M2 মানে বেঞ্জিনের ক্ষেত্রে 78। তো এটা ক্যালকুলেট করবে, এটা ক্যালকুলেট করলে তোমার আসবে 0.7। ঠিক আছে, বেশ, এবারে x2টা বার করব। এখন x2 মানে কিন্তু এখানে N2/N1 প্লাস N2 করে দিয়ে এরকম করে ভেঙে ভেঙে করব না, কারণ তুমি নিশ্চয়ই জানো যে x1 প্লাস x2 সমান হচ্ছে 1। তাহলে তুমি এই সমীকরণটা থেকে কি x1 তোমার বেরিয়ে গেছে, তাহলে x2 সমান বার করতে পারবে না, 1 মাইনাস কত x1, তাহলে এর মান কত 1 মাইনাস
0.7 সমান হচ্ছে 0.3। দেখো বুঝতে পেরেছো কিনা, নিশ্চয়ই বুঝতে পেরেছো, ঠিক আছে। বেশ, তো x2 x1 বেরিয়ে গেল, এখন মানটা এখানে বসিয়ে দেবো। তাহলে x1 এর মান কত, 0.7, p10 এর মান হচ্ছে কত, এই যে 22 শুধু, প্লাস x2 এর মান কত, x2 এর মান হচ্ছে তোমার 0.3, আর p20 এর মান কত, 75। বেশ, তো এটা ক্যালকুলেট করলে তোমার আসবে 37.9 mmH, ঠিক আছে। বেশ, এখন এটা বেরোলো কি, আমার দ্রবণের সম্পূর্ণ বাষ্পচাপ। আমাকে বার করতে হবে কি, এই দ্রবণের বাষ্পে কত তাদের মোল ভগ্নাংশ আছে। তাহলে ডাল্টনের অংশচাপ সূত্র থেকে আমরা নিশ্চয়ই জানি, দেখবে প্রথমেই সূত্রেতে যখন এক্সপ্লেনেশন দিচ্ছিলাম তখন এটা লিখিয়েছিলাম। অংশচাপ সূত্র থেকে আমরা জানি এটা, যে বেনজিনের ক্ষেত্রে মোল ভগ্নাংশ কত হবে বলো, না তোমার P1, বেনজিনের ক্ষেত্রে P1 ধরেছি তো, না P2 ধরেছি, তাহলে P2 বাই টোটাল P, অর্থাৎ সমগ্র প্রেসার দ্রবণের বাই P2। তাহলে P2 মানে কত বলো, আবার x2 P20 বাই P। তাহলে x2 P20 এর মান কত বেরিয়েছে, দেখো দেখো এটা 0.3 × 75 বাই 37.9, ঠিক আছে। দেখো কত ইজি। সেরকমভাবে টলুইনের মোল ভগ্নাংশ কত হবে বলো, P1 বাই P। তাহলে P1 মানে x1 P10 বাই P, x1 P10 মান কত, 0.7 × 22/37.9। তো এটা ক্যালকুলেট করলে তোমার আসবে 0.40633, আর এটার ক্ষেত্রে তুমি বুঝতেই পারছো ক্যালকুলেট করলে আসবে 0.5936। চলো এরপর আমরা দ্বিতীয় নাম্বার টাইপে চলে যাই।